আসসালামু আলাইকুম। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ক্লাস টিউটোরিয়ালে। আপনারা অনেকেই জানেন যে আমাদের 2022 সালে যারা বর্তমানে নিউ ফার্স্ট ইয়ার আছে তাদের সিলেবাস চেঞ্জ হচ্ছে। তবে এর আগে যারা 2021 সাল কিংবা বর্তমান পরীক্ষার্থী যারা তাদের কিন্তু সিলেবাস চেঞ্জ হচ্ছে না। তার তাদের বাংলা সিলেবাসের সহপাঠ হিসাবে লাল সালু রয়েছে। এখন দেখুন, একটা গদ্য পদ্য যদি একটু ডিপলি কোশ্চেন আসে সেটা পারা যায়, কারণ হচ্ছে গদ্য পদ্য ছোট থাকে, সহজ থাকে তুলনামূলক। কিন্তু আমাদের ভার্সিটি এক্সাম গুলোর মধ্যে আপনার উপন্যাস থেকে, সহপাঠ থেকে, লাল সালু উপন্যাস কিংবা সিরাজউদ্দৌলা নাটক থেকেও অনেক গভীরে কোশ্চেন গুলো থাকে। আপনারা ঢাকা ভার্সিটি কোশ্চেন, বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষা, এমনকি ইন্টারের কোশ্চেন গুলো দেখলেও বুঝতে পারবেন। তো পুরা লাল সালু উপন্যাসে কোন কোন লাইনগুলো অবজেক্টিভে আসতে পারে সেইগুলো নিয়ে আজকে আমাদের আয়োজন। তার আগে বলে রাখি, আপনারা যদি এই শীটগুলো চান তাহলে আমাদের এই শীট এবং বই আকারে কিন্তু আপনারা নিতে পারেন। এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন যে আমাদের 520 টাকা যে প্যাকেজটা আছে সেটা আপনারা চাইলে নিতে পারেন। তো যাই হোক, সবাই শুরু করি আমরা আজকের ক্লাস। লাল সালু উপন্যাসে আসা এমসিকিউ আসার মতো তথ্যাদি দেখি আমরা। উপন্যাসে রেলগাড়িকে তুলনা করা হয়েছে অজগরের সাথে। রেলগাড়িকে তুলনা করা হয়েছে অজগর সাথে। ছোকরা বয়সী অনেকের গলায় ঝোলানো তাবিজের থোকা ছাড়া আর কোনো বস্ত্র থাকে না। আপনারা দেখবেন গ্রাম অঞ্চলের মধ্যে কিন্তু এটা এখনো আছে, বাচ্চাদের গলায় তাবিজ, হাতে তাবিজ থাকে। বয়স হলে এরা আর কিছু না হোক শক্ত করে গিরেটা দিতে শিখে। এটা ঢাকা ভার্সিটি এক্সামে এসেছিল যে বয়স হলে এরা কি করতে শিখে, শক্ত করে লুঙ্গির গিরেটা দিতে শিখে। ভোরবেলায় মক্তবে জোরে পড়া হয় বলে একে খোদা তালার বিশেষ দেশ বলে মনে হয়। নোয়াখালী অঞ্চলের কথা বলা হচ্ছে। মক্তবে জোরে পড়া হয় বলে, আপনারা দেখেছেন মক্তবে কিভাবে পড়ে। আচ্ছা, ন্যাংটা ছেলেও আমসিপাড়া পড়ে। গোফ উঠতে না উঠতে কোরআন হেফজো শেষ হয়ে যায়। সাধারণত হাফেজ যারা হয় তারা খুব কম বয়সে কিন্তু হেফজো শেষ করে ফেলে। গারো পাহাড়ের দুর্গম এলাকায় তৈরি করা হয় বাঁশের মসজিদ, যেখানে মসজিদ ছিল। গারো পাহাড়ের দুর্গম এলাকায় বাঁশের মসজিদ তৈরি করা হয়। নিরাগ পড়েছে শ্রাবণের শেষ দিকে। এমন দিনে লোকেরা ধান খেতে নৌকা নিয়ে বের হয়। নিরাগ পড়েছে। মজিদকে প্রথম দেখতে পায় তাহের কাদের। তারা তখন নৌকা নিয়ে কোচ বা বর্ষা দিয়ে মাছ শিকার করতেছিল। আচ্ছা, মাছ ধরতে ধরতে মতিগঞ্জের সড়কে তারা পৌঁছায় এই তাহের কাদের। সেখানেই প্রথম মজিদকে মোনাজাতের ভঙ্গিতে দেখা দেয়। আমরা আলোচনা করেছিলাম মজিদ কেন মোনাজাতের ভঙ্গি নিয়েছিল, সেটা আমরা আলোচনা করেছিলাম। যাই হোক, মজিদ সেখান থেকে উত্তরে মোহাম্মদনগর গ্রামের দিকে যায়। সেই গ্রামেই তাহের কাদেরের বাড়ি অবস্থিত। মসজিদের প্রথম সভায় বলতে সে গ্রামে ঢুকে যখন লোকদেরকে বলে যে আপনারা এত বড় পীরের অসম্মান করেছেন, সেখানে বলা হচ্ছে মসজিদের প্রথম সভায় অতিশীপর বৃদ্ধ সোলেমনের বাপও ছিল। তিনি হাঁপানির রোগী ছিলেন। মোদাস্সের পীরের মাজার সংক্রান্ত সে কিছুই জানে না। মসজিদ ছিল গারো পাহাড়ে। এটা মসজিদের উক্তি অনুসারে বললাম না, এই যে গারো পাহাড়ে বাঁশের মসজিদ ছিল। মসজিদ ছিল গারো পাহাড়ে, মধুপুর গড় থেকে 3 দিনের পথ। স্বপ্নাদেশে সে মহাপতগর গ্রামে আসে। মাছের পিঠের মতো শালু কাপড়ে আবৃত নশ্বর জীবনের প্রতীকটির পাশে মসজিদের জীবন পদে পদে এগিয়ে চলল। শালু কাপড় মানে যে চাদরটা কবরের উপরে দেওয়া থাকে সেটাকে মাছের পিঠের সাথে কবরটাকে মাছের পিঠের সাথে তুলনা দেওয়া হয়েছে। তো বলতেছে মাজারের যত উন্নতি হচ্ছে মসজিদেরও তত উন্নতি হচ্ছে। গারো পাহাড়ের শ্রমক্লান্ত হাড় বের করা দিনের কথা স্মরণ করে মসজিদ শিউরে ওঠে, কারণ এখানে সে কত আরামে আছে। মসজিদের কোরআন তেলাওয়াতের স্বর বেশ সুমধুর। তারা তার কোরআন তেলাওয়াতকে হাসনা হেনার মিষ্টি মধুর গানের সাথে তুলনা দেওয়া হয়েছে। কাল বৈশাখীর কারণে কোচ বিদ্ধ হয়ে নিহত সমীর উদ্দিনের রক্তাক্ত দেখে আবেদ জাবেদের খুশি হওয়ার কথা থাকলেও তারা শোকে পাথর হয়ে যায়। তারা কোচ বিদ্ধ হয়ে মারা গেছে কে? সমীর উদ্দিন। মজিদ ধরাছোঁয়ার বাহিরে, তার যোগসূত্র রহিমা। কারণ মজিদকে সবাই অন্যরকম গুরু গম্ভীর বা ভয় পায়। রহিমার মাধ্যমে তার বিভিন্ন সমাধান করা হয়। তাহের কাদের ও রতনের বউ হাসুড়ির মা, সে ধান ভানার কাজ করত। ধান ভানা, তাহলে হাসুড়ির মা কি কাজ করতো? ধান ভানার কাজ করতো। বুড়া বুড়ির মানে তার বাবা মার ঝগড়ার কারণে সে নিজের মৃত্যুর আকাঙ্ক্ষা করে রহিমার কাছে। তার ভাইদের বুদ্ধি বিবেচনা থাকলেও স্বার্থের ঘোরে ঢাকা। বাবার জমি আছে বিদায় তারা বাবার পক্ষ নেয়, মায়ের পক্ষ নেয় না। এককালে বুড়ো বুদ্ধিমান লোক ছিল। বইমাত্র এক ভাই তার জায়গা জমি নিয়ে মামলা করায় সে আজ নিঃস্ব। আর বুড়ো সম্পর্কে বলা হয়েছে যে বুড়ো শয়তানের খাম্বা, অন্তরে তার কুটিলতার অবিশ্বাস। এটা কেন বলছে?
বুড়োর ঝগড়ার কথা মজিদ আধ্যাত্মিকভাবে জানতে পেরেছে, এই কথা বুড়ো বিশ্বাস না করায় এই উক্তিটা করা হয়েছে। আসলে বুড়োর ঝগড়া কিন্তু জানতে পেরেছে তার মেয়ে হাসুনির মা রহিমাকে বলে, আর রহিমা মজিদকে এই কথাটা বলে, কিন্তু মজিদ বলে আমি আধ্যাত্মিকভাবে জানতে পেরেছি। এই জন্যই বুড়ো এটা বিশ্বাস করে না। বলা হচ্ছে বুড়ো শয়তানের খাম্বা, অন্তরে তার কুটিলতা ও অবিশ্বাস। সাধারণ গালাগাল করে বুড়োকে খেপানো যাবে না বলে বুড়ি সন্তানদের জন্ম নিয়ে প্রশ্ন তুলে, দেখ এই সন্তান এগুলো এগুলো একটা তোর সন্তান না, যাতে বুড়োর আত্মায় গিয়ে খচ করে লাগে। তখন কিন্তু মারতে যায় আর তখন বলে ঠেঙা, বুড়িকে ঠেঙা, ছবির মধ্যে বলে। বুড়োর বাড়ির খবর মজিদ অন্তরের শক্তি দিয়ে জানতে পেরেছে, এটি বুড়ো বিশ্বাস করে না। হাসুনির মা রহিমার মাধ্যমে মজিদের কাছে বুড়োর ব্যাপারে বিচার দেওয়ায় বুড়ো হাসুনির মাকে প্রাণের আশ মিটিয়ে পিটায়। ফলে মজিদ বুড়োর বিচার করে। খালেক ব্যাপারী ফার্স্টে বিচার করতে যায়, খালেক ব্যাপারী পারে না, পরবর্তীতে মজিদ বিচার করে। এবার দেখেন কি বলতেছে, ক্রন্দনতা মেয়েকে দেখতে মজিদের ভালোই লাগে, রহিমার অনুগত ও শান্ত স্বভাব মজিদের ভালো লাগে না। আসলে যার বউ যেমন তার কাছে সেটা ভালো লাগে না, খুবই স্বাভাবিক। যেদিন মোহাম্মদনগর গ্রামে প্রচন্ড ঝড় হয় সেদিন বুড়ো মানে তহুর বাবা তার মেয়ে হাসুনির মার কাছে চেয়ে চিড়াগুড় খায়, মজিদের কথা মতো হাসুনির মার কাছে মাফ চায়, এরপর চিরতরে হারিয়ে যায়। মানে বুড়োর মধ্যে একটা আধ্যাত্মিক ভাব চলে আসে এই টাইপের। মজিদ হাসুনির মাকে বেগুনি রঙের শাড়ি দেওয়ায় রহিমা মনক্ষুণ্ণ হয়। স্বাভাবিকভাবেই নিজের স্ত্রী থাকতে অন্য একজন স্ত্রীকে কেন দিল, কিন্তু মুখে সেই কথা প্রকাশ করে না, কারণ মজিদের প্রতি তার ভয় থাকে অন্যরকম। গৃহস্থের গোলায় গোলায় যখন ধান ভরে ওঠে তখন দেশময় পীরদের সফর শুরু হয়। এ সময় তাদের খাতির যত্ন বেশ ভালো হয়, মানুষের মেজাজও খোলাসা থাকে। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলব খান আউয়ালপুরের পীর, এগুলো সব অবজেক্টিভ কোশ্চেন কিন্তু। পীরের প্রধান মুরিদ মতলুব মিয়া পীরের গুণাগুণ সহজ ভাষায় ব্যাখ্যা করে। নতুন পীরের আগমন মজিদকে শঙ্কিত করে তোলে। মজিদের প্রভাব কৃষ্ণপক্ষের চাঁদের মতো বিলীন হয়ে যাবে বলে তার ভয় হয়। কৃষ্ণপক্ষের চাঁদের মতো বিলীন হয়ে যাবে বলে তার ভয় হয়। সমাজে জানাজা পড়ান খুনকার মোল্লা। মজিদ যখন আউয়ালপুরের পীরকে দেখতে যান তখন অনেকে এমন ভাব নেয় যেন মজিদকে চিনেও না চিনার ভান ধরে, যেন বিশাল সূর্যোদয় হয়েছে আর সেই আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে পড়েছে। মজিদের কথায় অনুপ্রাণিত হয়ে মজিদকে না জানিয়ে একদল যুবক জেহাদি জোশে বলিয়ান হয়ে আউয়ালপুরের পীরের দরবারে উপস্থিত হয়। পরে সেখানে বিপর্যস্ত হয়ে করিমগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। বুঝছেন, এই যে ধর্মীয় কারণে যে মারামারি, এটা এখানে বোঝাচ্ছে। সেখানকার ভাং গাঁজা খাওয়া হাড়গিলে চেহারার কম্পাউন্ডারকে মজিদ ডাক্তার মনে করে। সেখানে মজিদ বলে পোলাগুলির একটু দেখবেন, ওরা বড় সোয়াবের কাজ করেছে, ওদের যত্ন নিলে আপনারাও সোয়াব হবে। আচ্ছা, করিমগঞ্জের হসপিটালে মজিদ কালুর বাবাকে এই বলে মিথ্যা বলে যে করিমগঞ্জের ডাক্তার মজিদের মুরিদ, তাই তারা তার খুব খাতির যত্ন করা হয়েছে। আসলে কিন্তু এমন কিছুই হয় নাই। আউয়ালপুরের পীরের ভণ্ডামি জনসম্মুখে ধরিয়ে দেওয়াটা খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আমেনা পছন্দ করে না। কারণ কি, আমেনার 13 বছর বয়সে বিয়ে হয়েছিল, যে 13 বছর, আর অথচ 30 বছর হইল তার এখন সন্তান হয়নি। অথচ তার সতীন তানু বিবি প্রতি বছর সন্তান জন্ম দেয় বলে তার সহ্য হয় না। সে আউয়ালপুরের পীরের আগমনের জন্য অপেক্ষা করছিল, তার পানি পড়ার জন্য ব্যাকুল হয়ে উঠতেছিল, কিন্তু আমেনা এজন্য আউয়ালপুরের পীর সম্পর্কে নেতিবাচক ধারণা আমেনার পছন্দ হয়নি। খালেক ব্যাপারী আমেনার পীড়াপিড়িতে তার দ্বিতীয় বউয়ের বড় ভাই মানে তানু বিবির বড় ভাই ধলা মিয়াকে আউয়ালপুরের পীরের নিকট পানি পড়া আনতে পাঠায়, কিন্তু সে মজিদকে এই কথা বলে দেয়। খালেক ব্যাপারের স্ত্রী মাজারে পাক দেওয়ার পর রহিমা তাকে ফিরনি খাওয়ানোর ইচ্ছে করেছিল, এই যে ফিরনি খাওয়ানোর ইচ্ছা করেছিল। আমেনা একটু চাপা স্বভাবের হলো, রহিমার সাথে সে প্রাণ খুলে কথা বলতো। আক্কাস আক্কাস বিদেশে ছিল অনেকদিন, তার বাবার নাম মোদাব্বের মিয়া। আক্কাস মুরব্বীদের বুদ্ধি নিয়ে সন্দেহ করায় অনেকেই পছন্দ করছিল না, কারণ স্বাভাবিকভাবে যুবক বয়সী ছেলেমেয়েরা মুরব্বীদের একটু সমালোচনা করেই। তবে 5 ওয়াক্ত নামাজ পড়ায় অনেকে চিন্তামুক্ত থাকে। সে গ্রামে স্কুল প্রতিষ্ঠার জন্য রীতিমতো চাঁদা তোলা শুরু করে। মজিদ আক্কাসকে প্রথমে দাড়ি নিয়ে প্রশ্ন করায় যে কি মিয়া তোমার দাড়ি নেই কেন, তুই মুসলমানের সন্তান না? দাড়ি নিয়ে প্রশ্ন করায় সে হতভম্ব হয়ে যায়। আক্কাসকে নিয়ে বিচার সভায় মজিদ পাকা মসজিদের প্রস্তাব করলে স্কুলের বিষয়টি ধামাচাপা দেয়। মানে মসজিদে আক্কাস আসলে বলতে চাইছিল একটা গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠার জন্য, মজিদ কি করলো, স্কুলের বিষয়টা ধামাচাপা দিয়ে মসজিদের কথা তুলে। খালেক ব্যাপারী মসজিদের 12 আনা খরচের দায়িত্ব জন্য অনুরোধ করে, দেয়ার জন্য খালেক ব্যাপারী নিজ থেকে। কেন? খালেক ব্যাপারী আমেনাকে তালাক দিয়ে মনের কষ্ট লাঘবের জন্য
মসজিদ নির্মাণে এই সহায়তা করতে চায়। আর মজিদের স্বার্থ চরিতার্থ করতেই কিন্তু আমেনাকে তালাক দেওয়া হয়েছে। মজিদ সন্তানের কামনা করলে রহিমা হাসুনিকে কিন্তু হাসুনির মাকে না, হাসুনিকে পুষ্যি মানে পালক রাখার ইচ্ছা করে, কিন্তু মজিদ তাতে বাধা দেয়। অল্প বয়সী হয় মজিদের স্ত্রী, দ্বিতীয় স্ত্রী জমিলাকে বেড়াল ছানার সাথে তুলনা দেওয়া হয়েছে। জমিলাকে দেখে রহিমার শাশুড়ি শাশুড়ি ভাব লাগে, কারণ রহিমা থাকে বয়স্ক, জমিলা থাকে অল্প বয়সী। জমিলা প্রথম দিকে খুব লজ্জাবতী ভাব নিলেও কিছুদিন পরে তার আসল রূপ দেখা দেয়। প্রথমে সে ঘোমটা খোলে, তারপর মুখ আড়াল করে হাসতে শুরু করে, তারপর তার মুখে খই ফুটতে শুরু করে জমিলা। মহাব্বত করে মজিদের আচরণের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করে হচ্ছে জমিলা। তো এই ছিল ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। সেই ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আশা করি আপনাদের পরীক্ষার জন্য অনেক কাজে লাগবে। হয় করোনা পরিস্থিতি খুলুক, কিংবা আপনারা যারা এখন সেকেন্ড ইয়ার আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের উপন্যাসের শীট, গ্রামারের শীট আর অনুশীলনের 2টা বই সহ যে প্যাকেজটা আছে সেটা আপনারা নিতে পারেন। চাইলে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।